আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি অনেক ভালো আছো। আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা ২ টা চ্যাপ্টার পড়ব। এটা হচ্ছে ২ টা চ্যাপ্টারই আমাদের বায়োলজি ফার্স্ট পেপারের ২ টা চ্যাপ্টার। একটা হচ্ছে ৬ নাম্বার চ্যাপ্টার ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা এবং আরেকটি হচ্ছে ১২ নাম্বার চ্যাপ্টার। সেটি হচ্ছে আমাদের জীবের পরিবেশ, বিস্তার ও সংরক্ষণ। কেমন? ওকে। তাহলে কয়টা চ্যাপ্টার পড়বো আমরা? ২ টা। একটা হচ্ছে চ্যাপ্টার 6 এবং চ্যাপ্টার 12, ওকে? এবং এই ২ টা যে চ্যাপ্টার আমরা পড়বো, এই ২ টা চ্যাপ্টারই কিন্তু আমাদের ফার্স্ট পার্টের। কেমন? ওকে। আমরা আমাদের কোর্সেই সবগুলো অধ্যায় পড়াবো, সে উদ্দেশ্যেই আমরা এই ভিডিওটা রেকর্ডিং করতেছি। তবে একটা কথা বলে রাখি যে এই অধ্যায়গুলো তোমার তুলনামূলক কম গুরুত্বপূর্ণ। কোনগুলো অধ্যায়ের চেয়ে? আমাদের যে মেইন অধ্যায় আছে, ধরো যদি ফার্স্ট পেপারের মেইন অধ্যায়ের কথা বলো, ধরো কোষ, এখান থেকে কোশ্চিন আসে। তোমার কোষ বিভাজন, এখান থেকে কোশ্চিন আসে। তারপরে তোমাদের আরও উদ্ভিদের শারীরতত্ত্ব, এখান থেকে কোশ্চিন আসে। তারপরে শেষের যে অধ্যায় তোমার, সেখান থেকে কোশ্চিন আসে। কিন্তু এই ৬ নাম্বার অধ্যায় এবং ১২ নাম্বার অধ্যায়, এখান থেকে কোশ্চিন কম আসে। তবে এগুলোও পড়তে হবে, ঠিক আছে? এখান থেকে খুবই কম প্রশ্ন আসলেও এগুলো জানার জন্য হলেও তোমাদের পড়া প্রয়োজন। তো চলো আজকের ভিডিওটা আমরা শুরু করি। তবে তোমরা যদি এমন হয়ে থাকো যে প্রথমেই এই ভিডিওটা তোমার চোখে পড়েছে, অর্থাৎ কোর্স কিনেই তোমরা এখান থেকে শুরু না করে, আমি বলবো যে যেগুলো আসলে মেইন চ্যাপ্টার আগে আছে, বেশি গুরুত্বপূর্ণ, যেখানে কোশ্চিন নিয়মিত আসতেছে, সেই জিনিসগুলো আগে শেষ করা। দেন তোমরা যেগুলো কম গুরুত্বপূর্ণ সেগুলোতে আসা, ঠিক আছে? যেমন তুমি যদি বলো রক্ত ও সংবহন, পরিপাক ও শোষণ, ঠিক আছে, শ্বাসক্রিয়া, তারপরে তোমার হাড়-গোড় সম্পর্কে যেখানে আলোচনা করে আছে, বোনস সম্পর্কে, অর্থাৎ হাড় বা বোনস সম্পর্কে যেখানে আলোচনা, আমি সেকেন্ড পার্টের কথাগুলো বলছি, সেখানে গুরুত্ব দাও। সেই জিনিসগুলো শেষ করো। দেন তারপরে তোমরা যেগুলো কম গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলোতে প্রবেশ করো। ক্লিয়ার? আশা করি বোঝাইতে পারছি। কেমন? তো চলো আমরা আজকে ১২ নাম্বার অধ্যায় শুরু করব প্রথমে, তারপরে ৬ নাম্বার অধ্যায় একটা ভিডিওতেই সম্পূর্ণ হয়ে যাবে। কারণ অধ্যায়গুলো বড় হইলেও অধ্যায়ের ভিতরে তেমন গুরুত্বপূর্ণ খুব একটা কিছু নাই। তবে যেগুলো গুরুত্বপূর্ণ বা জানা প্রয়োজন বা আমাদের বোঝা প্রয়োজন, সেগুলো আমরা জানবো এবং বুঝবো। চলো শুরু করি। ওকে, প্রথমে যেই জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইকোলজি। ইকোলজি হচ্ছে এমন একটা টার্ম, ইকোলজি হচ্ছে আমাদের যে পরিবেশের জীবগুলো বসবাস করে, এই জীব ও পরিবেশের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে সাধারণত ইকোলজিকে রেফার করে বা ইকোলজি বোঝানো হয়। ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন জার্মান বিজ্ঞানী রেইটার। কেমন? জার্মান বিজ্ঞানী রেইটার এই ইকোলজি শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। ওকে, প্রজাতি। প্রজাতি আসলে কি? প্রজাতি হচ্ছে বিভিন্ন বৈশিষ্ট্যও সর্বাধিক মিলসম্পন্ন একদল জীবকে বোঝায়, যারা নিজেদের মধ্যে যৌন মিলনে সক্ষম, কিন্তু অন্য দলের সাথে যৌন মিলনে উর্বর সন্তান উৎপাদনে অক্ষম। অর্থাৎ শুধুমাত্র প্রজাতি বলতে সেই সকল জিনিসকেই বা সেই সকল জীবকেই বোঝাবে যারা নিজেদের মধ্যে যৌন মিলন করে তাদের বংশধর তৈরি করতে সক্ষম। কেমন? ওকে। এবং তারা অন্য প্রজাতির সাথে যদি যৌন মিলন করে, তাহলে কিন্তু কোনো বাচ্চা হবে না এবং তাদের বংশধর সৃষ্টি হবে না। ক্লিয়ার? ওকে। ধরো একটা বাঘ যদি ভাল্লুকের সাথে মিলন করে, তাহলে কি কিছু হওয়ার সম্ভাবনা আছে? নাই। ঠিক আছে? এই ধরনের একটা কনসেপ্ট। তাহলে কিন্তু বাঘ যদি বাঘিনীর সাথে মিলন করে, তাহলে কিন্তু নতুন আরেকটা বাঘছানা হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? এই হচ্ছে কথা। তাহলে আমরা বুঝলাম যে প্রজাতি কি? প্রজাতি হতে হলে কি হইতে হবে? একদল জীবকে বোঝায় যারা নিজেদের মধ্যে, মানে এক প্রজাতি হবে। ওকে? প্রজাতির বৈশিষ্ট্য নিয়ে যদি কথা বলো, একটি প্রজাতিভুক্ত জীবসমূহ একই পূর্বপুরুষ থেকে উদ্ভূত, মানে এদের পূর্বপুরুষ একই হবে। বাহ্যিক বৈশিষ্ট্য সর্বাধিক মিল সম্পন্ন হবে, নিজেদের মধ্যে যৌন মিলনে সক্ষম, এটা তো পড়লামই। একই প্রজাতিভুক্ত বিভিন্ন জীবের মধ্যে বৈশিষ্ট্যের পার্থক্য, নিরবিচ্ছিন্নতা, এগুলো সম্পর্কে আমরা জানলাম। কেমন? ওকে। এখন আসো যে যখন আমরা ইকোলজি সম্পর্কে জানলাম, তখন আমরা আসো দেখি যে আরো কিছু সংশ্লিষ্ট বিষয় আছে, কোন বিজ্ঞানী কোন নামটা প্রদান করেছে। কেমন? তো আসো প্রথমে যেটা আছে কোষবিদ্যা, সেটা হচ্ছে রবার্ট হুক।
এই যে কোষবিদ্যা সম্পর্কে যে বিজ্ঞানী কথা বলেছেন তিনি কে? রবার্ট হুক। রবার্ট হুক কি? এই তো তিনি ছিলেন একজন ল্যাবরেটরির একটা বলা যায় যে একটা কর্মচারী। তো তিনি দেখলেন এক সময় যে বোতলের বা তোমার একটা পাত্রের যে কি আছে তোমার ছিপি বলে না বাংলা ভাষায়, তো এই যে জিনিস বা বোতলের মুখা বা ছিপি যেটা আছে, এই যে জিনিস এটা ছিল কাঠের। এই জিনিসটাকেই তিনি কি করলেন তোমার খুবই সূক্ষ্মভাবে দেখলেন যে এর মধ্যে অসংখ্য কুঠুরি আছে। ঠিক আছে, তিনি দেখলেন যে এর মধ্যে অসংখ্য কুঠুরি আছে এবং রবার্ট হুক কি নাম করলেন এই জিনিসগুলোর নাম দেন সেল। তো সেখান থেকে সেল তত্ত্বের তোমার প্রবর্তন শুরু। তো এই কোষবিদ্যা যিনি হইতেছে নামকরণ করেন তিনি হইতেছে রবার্ট হুক। আচ্ছা, তারপর আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ামসন। এখন প্রোটোপ্লাজমের কথা যদি বলি তাহলে পারকিনজি হচ্ছে প্রোটোপ্লাজম সম্পর্কে কথা বলেন বা প্রোটোপ্লাজম আবিষ্কার করেন। আচ্ছা, প্লাজমা মেমব্রেন কার্ল নাগেলি, প্লাজমা লেমা যে কিউ ফ্লাওয়ার, তারপরে সাইটোসোল লার্ডি, রাইবোজোম জর্জ প্যালাডে, তারপরে গোলগি বডি ক্যামিলো গোলগি, লাইসোজোম ক্রিশ্চিয়ান দাদুভে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পোর্টার, মাইটোকন্ড্রিয়া কার্ল বেন্ডা। শোনো এবার একটা কথা বলি, এগুলো তো পড়লা, এখন নার্সিং অ্যাডমিশন টেস্টে কি এগুলো আসবে? শোনো, এখান থেকে যদি আসে তাহলে এই জিনিসটা একটু পড়তে পারো, এই জিনিসটা একটু পড়তে পারো, এই জিনিসটা একটু পড়তে পারো, ঠিক আছে, আর এই জিনিসটা একটু দেখতে পারো। এগুলো বাকিগুলো না পড়লেও চলবে, জাস্ট একটু দেখে রাখবা। এমন মুখস্থ না করলেও চলবে, জাস্ট একটু দেখে রাখবা। এই ধরনের বিজ্ঞানী নামগুলো আসে, তবে কম আসে। শুধু যে বিজ্ঞানীর নাম আর সাল দেখলেই যে মুখস্থ করে নিব তা না, আমাকে বুঝতে হবে কোনটা গুরুত্বপূর্ণ কোনটা না। ওকে, আচ্ছা, তাহলে এগুলো পড়বো বা এগুলো মুখস্থ রাখবা। কেমন? এই কয়েকটা জিনিস এগুলো মুখস্থ রাখবা, কারণ এগুলো হইতেছে তোমার বেসিক জিনিস, এগুলো আসার সম্ভাবনা আছে। তারপরে প্রজাপতি দেখলাম, আমরা এখানে দেখতেছি প্রজাপতি। তারপরে আসো দেখি আমাদের কি আছে এখন। এই তো বাংলাদেশে উদ্ভিদ প্রজাতির সংখ্যা নিয়ে যদি কথা বলি, দেখতে পাচ্ছ এখানে ব্যাকটেরিয়া আছে। বাংলাদেশে 171 প্রজাতির ব্যাকটেরিয়া বিদ্যমান এবং সায়ানো ব্যাকটেরিয়ার কথা যদি বলো তাহলে 300 প্রজাতির সায়ানো ব্যাকটেরিয়া বিদ্যমান। ওকে, এবং ছত্রাক 275। এই যে সংখ্যাগুলো সেগুলোর মধ্যে নগ্নবীজী যে উদ্ভিদ আছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না, বাকিগুলো খুব একটা গুরুত্বপূর্ণ না। ঠিক আছে, তারপরে যদি আসো এটা প্রজাতি, তারপরে জীবগোষ্ঠী বা পপুলেশন, তারপরে আসে জীব সম্প্রদায় বা কমিউনিটি, তারপরে জীবমণ্ডল বা বায়োস্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন আসো এগুলোতে কি আছে। জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য, ঘনত্ব বা বিস্তার, মানে একটা জীবগোষ্ঠীতে কি পরিমাণ তোমার জীব বসবাস করে এটা, এবং জীবের জন্ম মৃত্যুর হার কেমন, তারা যে জন্মগ্রহণ করতেছে এবং মৃত্যুবরণ করতেছে এটার হারটা কেমন, তাদের সংখ্যা বৃদ্ধির যে শক্তি সেটা কেমন, তারপরে সমিতকরণ যে শক্তি, বয়সের বন্টন, জীবগোষ্ঠীর ভারসাম্য, তারপরে জীবগোষ্ঠীর বৃদ্ধি, এগুলো হচ্ছে জীবগোষ্ঠীর বৈশিষ্ট্য। ওকে, আচ্ছা, পপুলেশন বা উদ্ভিদ প্রজাতি বন্টনে প্রধান প্রভাবক হচ্ছে তোমার জলবায়ুগত, মৃত্তিকাজনিত, ভূস্থান এবং জীব সম্পর্কিত। জলবায়ুগত মানে এক একটা এলাকার পরিবেশ এক এক রকম, এক একটা এলাকার পরিবেশ এক এক রকম, সেখানে জলবায়ু ভিন্ন, এবং মৃত্তিকাজনিত কিছু পরিবর্তন আছে কারণ এক একটা এলাকার মাটিও এক এক রকম। আচ্ছা, ভূস্থান তো আলাদা। জীব সম্পর্কিত, এক একটা এলাকায় বিভিন্ন ধরনের জীব বসবাস করে, সো সেখানে জীবের ভিন্নতা থাকতেই পারে। জীব সম্প্রদায়ের বৈশিষ্ট্য, এখানে স্তরবিন্যাস আছে, ক্রমাগমন আছে, আধিপত্য, প্রজাতির বিভিন্নতা, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা যেটা পড়ব যে বন সম্প্রদায়ের স্তরবিন্যাস। একটা বিভিন্ন ক্যাটাগরিতে বনকে ভাগ করা হয়, যেমন ওভার স্টোরি স্তর হচ্ছে সবচেয়ে উঁচু বৃক্ষ, যেখানে সবচেয়ে উঁচু বৃক্ষগুলো থাকে সেগুলো ওভার স্টোরি স্তর নামে আখ্যায়িত করা হয়। অপেক্ষাকৃত কম যেটা সেটা হচ্ছে আন্ডার স্টোরি, সেগুলো কি আন্ডার স্টোরি। ওভার স্টোরি কি যেগুলো সবচেয়ে উঁচু, আর আন্ডার স্টোরি যেগুলো মাঝারি বা অপেক্ষাকৃত কম। ছায়াপ্রিয় যে উদ্ভিদগুলো আছে সেগুলো ট্রান্সগ্রেসিভ, সেগুলোকে বলা হয় ট্রান্সগ্রেসিভ স্তর। বড় বৃক্ষের চারা এবং তৃণভোজী উদ্ভিদ হচ্ছে
চারা স্তর এবং প্রচুর হিউমাস সমৃদ্ধ। হিউমাস ধরো হিউমাস কি, হিউমাস হচ্ছে একটা জীব মরার পরে সেগুলোর যে জৈব জৈব ছোট ছোট অণু তোমার মাটিতে বিদ্যমান, সেটাই হচ্ছে হিউমাস। এবং এই হিউমাস তোমার একটা মাটিকে উর্বর করে তোলার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই এটা হচ্ছে ভূসংলগ্ন স্তর হচ্ছে হিউমাস সমৃদ্ধ। এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বন। তারপরে আমরা পুকুর ও বিলের বাসস্থান সম্পর্কে একটু বাস্তুসংস্থান সম্পর্কে আলোচনা করব। জীব উপাদান একটা পুকুরে বলো, বিলে বলো, বা একটা জায়গায় অনেক ধরনের বা একটা বাস্তুসংস্থান দেখা যায়, যেখানে দেখা যায় উৎপাদক আছে। উৎপাদক মানে কি, যেগুলো প্রথম শ্রেণীর খাদক খাবার হিসেবে গ্রহণ করে, আর উৎপাদক নিজের খাদ্য নিজে তৈরি করে। উৎপাদক নিজের খাদ্য নিজে তৈরি করে, আর উৎপাদক খাবারে পরিণত হয় প্রথম শ্রেণীর কি, প্রথম শ্রেণীর খাদকের। আর এই প্রথম শ্রেণীর খাদক তোমার কে, প্রথম শ্রেণীর খাদককে খায়, দ্বিতীয় সেকেন্ডারি খাদক এটাকে খায়, আবার টারশিয়ারি খাদক, ঠিক আছে। আর আরেকটা আছে বিয়োজক। আসলে দেখি এই জিনিসগুলো সম্পর্কে, যে তোমার উৎপাদক, উৎপাদক হইতেছে যেটা যেটা বললাম, যে নিজের খাদ্য, নিজের খাদ্য নিজে তৈরি করে, খাদ্য নিজে তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, এখন কথা হইতেছে উৎপাদক হলো সবুজ উদ্ভিদ এবং প্রধান উৎপাদক হলো ফাইটোপ্লাঙ্কটন, ভাসমান ক্ষুদ্র প্রাণা, এগুলো হইতেছে আছে প্যান্ডোরিনা। আচ্ছা, প্রাথমিক খাদ্য আছে, খাদক আছে, এই যে জিনিসগুলো সেটা হচ্ছে প্রাথমিক খাদ্যের মধ্যে আছে জু প্লাঙ্কটন। কি আছে ভাইয়া? জুও প্লাঙ্কটন, কেমন? আচ্ছা, তারপরে সেকেন্ডারি খাদকের মধ্যে আছে তিতাপুটি, মলা, খলিশা। অর্থাৎ এই যে খলিশা মাছ, তারপরে তোমার মলা, তিতাপুটি যেগুলো আছে, সেগুলো সাধারণত এই প্রাইমারি খাদক যেগুলো ছিল সেগুলোকে খায়। কি খায় তাহলে? এই মাছগুলো তোমার জুও প্লাঙ্কটনকে খায়। এটা ধর একটা মাছ, এই যে মাছটা আছে সেটা তোমার এই যে ছোট ছোট জুও প্লাঙ্কটন, ছোট ছোট জুও প্লাঙ্কটন, এই জুও প্লাঙ্কটন গুলোকে ভক্ষণ করে, ঠিক আছে। মনে করে এগুলো জুও প্লাঙ্কটন, জুও প্লাঙ্কটন, ঠিক আছে। এই জুও প্লাঙ্কটন খাইতেছে কে? এই মাছ, এই মাছ, এটা মনে করো খলসা মাছ। তো এটা এই খলিশা মাছকে আছে আবার খাচ্ছে গজার মাছ, শোল মাছ, বোয়াল মাছ, চিতল মাছ, মাছরাঙ্গা। এই জাতীয় মাছকে আবার মাছরাঙ্গা সর্বশেষে খেয়ে ফেলছে। এর জন্য এগুলো হচ্ছে টারশিয়ারি খাদক। আর সেকেন্ডারি খাদক গেল এটা, আর এটা গেল টারশিয়ারি খাদক যেগুলো গজার। আর মানুষ হচ্ছে তোমার সর্বভুক বলা হয়, কারণ মানুষ হইতেছে সাধারণত এইগুলো সবকিছুই এই তোমার সেকেন্ডারিকে আবার এটা খায়। আর বিয়োজক জিনিসটা কি তোমার একটু বলি। বিয়োজক জিনিসটা হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক হলো বিয়োজক। কারণ একটা জিনিস যখন মারা যায়, আচ্ছা একটু এদেরকে বলা হয় সাপ্রোফাস বা ট্রান্সফরমার। সাপ্রোভাস বা ট্রান্সফরমার বলা হয় বিয়োজককে। তো একটা জিনিস যখন মারা যায়, একটা জীব বলো বা একটা উদ্ভিদ বলো, তখন এই উদ্ভিদ বা জীব তোমার পরিবেশে কিন্তু আবার চলে যায় এবং সেটা বিয়োজিত হয়ে যায়। কারণ কি? কারণ হচ্ছে এই পৃথিবীতে শক্তির সৃষ্টি বা ধ্বংস করা যায় না। শক্তি শুধুমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হতে পারে। এবং আমার যে দেহ ছিল সেটা আবার মাটিতে বিয়োজিত হয়ে যাবে, মাটির দেহ মাটিতে মিশে যাবে। কেমন? একটা গান আছে না, যে একদিন মাটির ভিতরে হবে ঘর, কেন বাঁধো মন দালান ঘর। তো যাই হোক, আসো দেখি আমরা ফুড চেইনের বিষয়। যে ফুড চেইনের বিষয়টা হচ্ছে তোমার এই যে প্রোডিউসার, প্রোডিউসার মানে এই যে ঘাস, এই গ্রাস বা এই ঘাস, এই ঘাসকে খাচ্ছে হচ্ছে গ্রাস হপার বা ঘাস ফড়িং। এই ঘাসকে খাইতেছে তোমার ঘাস ফড়িং। কেমন? এই ঘাস ফড়িং আবার খাইতেছে হইতেছে ব্লু বার্ড বা এই পাখিটা তোমার এই ঘাস ফড়িংকে খাইতেছে। আর এই ঘাস ফড়িং কি খাইতেছে? এই ঘাসকে খাইতেছে। এই পাখিকে আবার স্নেক বা সাপে খাইতেছে। এই পেঁচা আবার সাপ খাইতেছে। এই পেঁচা যখন মারা যাচ্ছে তখন সেটা ডিকম্পোজার বা বিয়োজকে পরিণত হচ্ছে বা মাটিতে আবার মিশে যাচ্ছে। এটাই হইতেছে আমাদের সাইকেল। ওকে,
তাহলে এই সাইকেলের মাধ্যমে আমরা দেখলাম একটা জিনিস আর একটা জিনিস আর একটা জিনিস আর একটা জিনিস, মানে একটা জিনিসকে খাইতেছে, একটা উপরেরটাকে খাইতেছে তার উপরেরটা। কেমন? ধরো এই ঘাসকে খাইতেছে ঘাস ফড়িং, ঘাস ফড়িংকে পাখি, পাখিকে সাপ, সাপকে পেঁচা, পেঁচা আবার মরে গিয়ে তোমার মাটির সাথে মিশে যাচ্ছে। এই যে মাটিতে মিশে গেল, এই তোমার মাটি আবার কি তৈরি করতেছে? ঘাস তৈরি করতেছে। ঠিক আছে? তো এই হচ্ছে অবস্থা। তারপরে দেখি খাদ্য শৃঙ্খল সম্পর্কে কথাবার্তা হবে। উৎপাদক থেকে বিভিন্ন জীবস্তরের মধ্য দিয়ে খাদ্য শক্তির প্রবাহকে খাদ্য শৃঙ্খল বা ফুড চেইন বলা হয়। ফুড চেইন বিভিন্ন স্তরকে তোমার হইতেছে ট্রাফিক স্তর বলে। আচ্ছা, এটা গেল। কয়েকটি স্তর আছে, যেমন ফাইটোপ্লাঙ্কটন, তোমাকে বললাম না যে প্রাথমিক খাদক আছে, সেকেন্ডারি খাদক আছে এবং টারশিয়ারি খাদক আছে। এইটা সম্পর্কে একটু আগে আলোচনা হলো। যেমন পরিবেশের কথা যদি বলো, যে পরিবেশ যদি পুকুর চিন্তা করি, তাহলে পুকুরে উৎপাদক হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন, কারণ পুকুরের মাঝে অনেক ছোট ছোট জিনিস আমাদের উৎপাদন হয়। পুকুরের মাঝে আমাদের অনেক ছোট ছোট জিনিস উৎপাদন হয়, যেগুলোকে ফাইটোপ্লাঙ্কটন বলে। এই ফাইটোপ্লাঙ্কটন হইতেছে, ফাইটোপ্লাঙ্কটনকে খাইতেছে জো প্লাঙ্কটন, এটা প্রাথমিক খাদক। তারপরে এটাকে খাইতেছে সেকেন্ডারি খাদক হিসেবে যেটা আছে সেটা ছোট মাছ, তিতাপুটি, এগুলো। আর এগুলোকে যেগুলো খাইতেছে মাছরাঙা, বোয়াল, গজার, এটাই হচ্ছে টারশিয়ারি শ্রেণীর খাদক। কেমন? তাহলে এটা গেল পুকুরের ক্ষেত্রে। তাহলে সমুদ্রের ক্ষেত্রে কি? সমুদ্রের ক্ষেত্রে এই জিনিসটা একই, শুধু লাস্টে আসবে হাঙর বা অনেক বড় মাছ। ঠিক আছে? হাঙর, তিমি থাকে, এই জিনিসগুলো তোমার টারশিয়ারি খাদক। আর তোমার স্থলের ক্ষেত্রে তোমার টারশিয়ারি আসবে বাজ পাখি। বাজ পাখি কি খাবে? ব্যাং। ব্যাং কি খাবে? গ্রাস হপার বা ঘাস ফড়িং। আর গ্রাস হপার কি খাবে? সবুজ উদ্ভিদ। অর্থাৎ আমরা ওই স্থলে যদি লক্ষ্য করি, তাহলে দেখবো যে ঘাস খাইতেছে ঘাস ফড়িং। ঘাস ফড়িংকে কে খাইতেছে? ঘাস ফড়িংকে কে খাইতেছে? ব্যাং খাইতেছে। ব্যাংকে খাইতেছে আমাদের তোমার বাজ পাখি। ঠিক আছে? এই হলো তোমার কথাবার্তা। তাহলে এটা গেল। তারপরে ইকোলজিক্যাল পিরামিড, এটা হচ্ছে সংখ্যা পিরামিড, জীব বা বায়োমাস, আর একটা হচ্ছে শক্তির পিরামিড। এগুলো হইতেছে একটা পিরামিড যত উপরের দিকে হইতে থাকে তত কমতে থাকে, কারণ তোমার নিচে প্রাথমিক স্তরে উৎপাদকের সংখ্যা সর্বোচ্চ থাকলেও যখন আস্তে আস্তে উপরের দিকে যেতে থাকে, তখন প্রাথমিক, প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, টারশিয়ারি খাদক, তো এই ভাবে যখন যেতে থাকে, তখন সেটা যে ভোক্তার পরিমাণ সেটা কমতে থাকে। বুঝছো? ওকে। তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম, প্রতিটি খাদ্যস্তরে মোট বায়োমাসের পরিমাণ, তারপরে প্রতিটি খাদ্যস্তরে জীবের সংখ্যা, তারপরে প্রতিটি খাদ্যস্তরে বায়োমাস। বায়োমাস মানে একটা শক্তি বোঝাচ্ছে। ওকে, আচ্ছা, এই তো দেখো এই জিনিসগুলো। প্রাইমারি কনজিউমার, থার্ড লেভেল কনজিউমার, সেকেন্ডারি কনজিউমার। প্রডিউসারে ছিল 100 ঠিক আছে? যখন কনজিউমার হইল 100 থেকে হয়ে গেল 10, সেকেন্ডারিতে 10 থেকে হয়ে গেল 1%, এখানে গিয়ে হইল 0.1%। তাহলে সংখ্যাটা কতটা কমে যাচ্ছে, তাই না? 100 থেকে 0.1 মানে 1%এরও কমে যাচ্ছে। তো এই জিনিসগুলো যত উপরে উঠতেছে, তোমার পিরামিডে যত উপরে উঠতেছে, তত কি কমে যাচ্ছে? ভোক্তার পরিমাণ কমে যাচ্ছে। ঠিক আছে? এই জিনিসগুলো হলো 1000 কেজি, 10,000, 10, 1, এই জিনিসগুলো আসলে দশমাংশ নীতি দ্বারা ব্যাখ্যা করা যায়। যে একটা বাঘ যদি 10 কেজি মাংস খায়, এই 10 কেজি মাংসের মধ্যে 1 কেজি মাংস তার দেহ গঠনে সাহায্য করবে, বাকি 9 কেজি মাংস সেটা তার অন্যান্য কাজে ব্যয় হবে। ধরো আমরা যে খাবারগুলো খাই, এই খাবারগুলো খাওয়ার পরে আমাদের দেহ তো তাপ শক্তি তৈরি করে না, এখানে হিউজ পরিমাণ শক্তি ব্যয় হয়। ঠিক আছে? আমরা প্রত্যেকটা শক্তি কিন্তু ব্যবহার করতে পারি না বা কাজে রূপান্তর করতে পারি না। শক্তির প্রবাহ নিম্নবর্ণিত 3টি পর্যায়ে ভুক্ত: শক্তি অর্জন, শক্তি ব্যবহার আর শক্তির স্থানান্তর। শক্তি অর্জন, শক্তির ব্যবহার, শক্তির স্থানান্তর। শক্তির ব্যবহারের বৈশিষ্ট্য হচ্ছে শক্তি প্রবাহ একমুখী, তারপরে শক্তির মূল উৎস সৌরশক্তি, তারপরে সৌর শক্তি প্রথমে উৎপাদকের দেহে আরোহিত হয় এবং পরে তা বিভিন্ন খাদ্যকে স্থানান্তরিত হয়। খাদ্য শৃঙ্খলের থেকে শুরু করে যত শেষের দিকে যাওয়া যায় শক্তি, ততই শক্তির ক্রমব্যয় ঘটে, মানে যত শেষের দিকে যাই তত কমতে থাকে।
ওকে, আচ্ছা, এখানে এই কনসেপ্টটা দেখানো হয়েছে। তারপরে এখানে এই জিনিসটা যে 10% যে নীতির কথাটা বললাম, এই 10% নীতি দেন লেন্ডারম্যান। লেন্ডারম্যান যে বিজ্ঞানী, তিনি দেন 10% নীতি, যেটা আমি বললাম যে 10 কেজি যদি একটা বাঘ মাংস খায়, এই 10 কেজি মাংসের মধ্যে 1 কেজি মাংস বাঘের বা টাইগারের তোমার দেহ গঠনে অংশ নিবে, বাকিটা অন্য কাজে যাবে। ঠিক আছে, তো এটা তাহলে কে দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ যে 10% নীতি কে দেয়, 10% নীতি কে দেয়। ওকে, খাদকরা যত উৎপাদককে ভক্ষণ করে তার 10% মাত্র ব্যবহারকারীর দেহ গঠনে সাহায্য করে। খাদক যত পরিমাণ জিনিস গ্রহণ করে তার 10 ভাগের 1 ভাগ, 10 কেজি যদি খাই তাহলে 1 কেজি কাজে লাগবে। ঠিক আছে, এইটা হচ্ছে 10% নীতি। 1000 কিলো ক্যালোরি থেকে 10 ভাগের 1 ভাগ হয়ে 100, 100-র 10 ভাগ হয়ে 10 কিলো ক্যালোরি। ওকে, আচ্ছা, ওয়ার্মিং এর প্রকারভেদ। এখানের মধ্যে ওয়ার্মিং একটা বিজ্ঞানী, বুঝছো, ওয়ার্মিং একটা বিজ্ঞানী। এই বিজ্ঞানীটা মাটির প্রকৃতি ও মাধ্যমের উপর ভিত্তি করে উদ্ভিদকে কয়েকটা ভাগে ভাগ করেন, যেমন ধরো হাইড্রোফাইট, জিরোফাইট, মেসোফাইট। হাইড্রোফাইট মানে যেগুলো জলজ উদ্ভিদ। ঠিক আছে, জলজ উদ্ভিদের মধ্যে আবার কিছু ভাগ আছে, কিছু আছে পানিতে ভেসে থাকে, কিছু আছে মূলাবদ্ধ, মানে মূল মাটিতে আবদ্ধ কিন্তু পানিতে ভেসে আছে, আবার কিছু আছে পানিতে ডুবে থাকে। তো এই ধরনের জিনিস। আবার জেরোফাইট মানে মরুজ উদ্ভিদ, অর্থাৎ মরুভূমিতে যেগুলো থাকে। মেসোফাইট বা সাধারণ উদ্ভিদ, মেসোফাইট বা সাধারণ উদ্ভিদ। আচ্ছা, আর বিশেষ ধরনের লবণ সহনীয়, এগুলো বলে হ্যালোফাইট আর লোনা মাটির উদ্ভিদ। কিছু কিছু জিনিস আছে যেগুলো লবণ সহনীয়। ঠিক আছে, আসো দেখি যে জলজ উদ্ভিদের প্রকারভেদ। কিসের প্রকারভেদ ভাইয়া? জলজ উদ্ভিদের। আচ্ছা, তাহলে জলজ উদ্ভিদের প্রকারভেদ যদি দেখি, তাহলে নিমজ্জিত জলজ উদ্ভিদের যদি কথা বলি, এই নিমজ্জিত জলজ মানে এগুলো পানির নিচে ডুবে থাকবে, পানির নিচে ডুবে থাকবে, পানির উপর থেকে খুব একটা দেখা যায় না, পানির নিচে ডুবে থাকে। এবং সব পাতা এবং হাইড্রিলা, এটা বলে নিমজ্জিত। পাতা শ্যাওলা, পাতা ঝাঁঝি, হাইড্রিলা, সিরাটোফাইলাম, এগুলো পানির নিচে সম্পূর্ণ ডুবেই থাকে, উপর থেকে দেখা যায় কিন্তু এগুলো সম্পূর্ণ পাতা টাতা যা বলো সবই নিমজ্জিত থাকে। এবার আসো মুক্ত ভাসমান জলজ, যেমন কচুরিপানা, ক্ষুদিপানা, গুড়িপানা। এগুলো কি হয়, এগুলো সাধারণত ভেসে ভেসে থাকে, বুঝছো, মাটিতে মূল থাকে না, এগুলো পানির ওপর ভেসে ভেসে থাকে। এগুলো হইতেছে মুক্ত ভাসমান, মানে মুক্তভাবে ভেসে বেড়ায়। ঠিক আছে, যখন দেখবা নদীতে স্রোত আসে তখন এই যে কচুরিপানা, তখন দেখবা যেদিকে স্রোত যায় কচুরিপানা ভেসে চলে যায়। কেমন? মূলাবদ্ধ পত্র ভাসমান মানে হচ্ছে এই যে উদ্ভিদগুলো আছে সেগুলোর মূল আবদ্ধ। কিভাবে? এভাবে তোমার উপরে ভেসে আছে পানির উপরে পাতা, কিন্তু তার যে মূল সেটা গেথে আছে মাটিতে। তাহলে যতক্ষণ পর্যন্ত না মূল ছিঁড়ে যাচ্ছে বা উদ্ভিদটা ছিঁড়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে ওই জায়গাতেই স্থির থাকবে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা দেখলাম মূলাবদ্ধ মানে মাটিতে সংযোগ থাকবে, মাটিতে কানেকশন বা সংযোগ থাকবে, কিন্তু এটাতে কোনো সংযোগ থাকবে না। ওকে, উভচর উদ্ভিদ হচ্ছে কলমিলতা, হেলেঞ্চা, কিশোরদম, মানে এগুলো তোমার পানিতেও জন্মে, আবার যদি স্থলে ইয়ে করো তাহলে স্থলেও জন্মে। কেমন? ওকে, দেখো এখানে বিভিন্ন সুন্দর সুন্দর ফুল দেখানো হয়েছে, তার মধ্যে কিছু আছে কচুরিপানা, কিছু ভেসে বেড়ায়, কিছু আছে মূলাবদ্ধ, যেমন ধরো শাপলা। শাপলা হচ্ছে মূল আবদ্ধ, শাপলার মূল হচ্ছে মাটিতে থাকে। কেমন? ওকে, মরুজ উদ্ভিদের কথা যদি বলো, মরুজ উদ্ভিদের একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা খুব কম পরিমাণ পানি বাষ্পাকারে তোমার ছেড়ে দেয়। কারণ কি, মরুভূমিতে পানির পরিমাণ কম, সেজন্য এটা কি করে না, বেশি পরিমাণ পানি কি করে না, বাষ্পাকারে ছাড়ে না। কারণ যদি ছেড়ে দেয় তাহলে যেটা হবে সেটা হইতেছে যে তখন তারই পানির অভাব হবে এবং উদ্ভিদটির মৃত্যু হবে। তো মরুজ উদ্ভিদ এটার মধ্যে আছে ফণি মনসা, শতাব্দী উদ্ভিদ, খেজুর, কবরী, এগুলো হইতেছে মরুজ উদ্ভিদ। এগুলো কি ভাইয়া? আমাদের এগুলো হইতেছে মরুজ উদ্ভিদ। লোনা মাটির উদ্ভিদ হচ্ছে বোরা, কেওড়া, পশুর, গোলপাতা, হাড়গোছা, এগুলো। ঠিক আছে,
এগুলো হচ্ছে আমাদের লোনা মাটির উদ্ভিদ। এগুলো জেরোফাইট অর্থাৎ মরুভূমির উদ্ভিদ, আর এগুলো লোনা মাটির উদ্ভিদ। ঠিক আছে, ওকে। মরুজ উদ্ভিদের অভিযোজন মানে মানায় নেওয়ার ক্ষমতা, অভিযোজন না, এটা হবে অভিযোজন। জলজ উদ্ভিদের অভিযোজন, এগুলো মানে একটা জিনিস যে মানায় নিবে এই ক্ষমতাটাকেই এটা বোঝানো হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, মরুভূমির বায়োম বাৎসরিক বৃষ্টিপাত হয় 25 সেন্টিমিটার, আর তৃণভূমির বায়োমে এটা হয় 25 থেকে 75 সেন্টিমিটার, এবং মাটি হিউমাস সমৃদ্ধ। তৃণভূমির বায়োমে মাটি হিউমাস সমৃদ্ধ। এখানে বিভিন্ন বায়োম সম্পর্কে দেখানো হয়েছে। সাভানা বায়োম, তুন্দ্রা বায়োম, তারপরে আছে বনভূমির বায়োম। ঠিক আছে, এখান থেকে শুধু এগুলো একটু রিডিং পড়ে যাবা যে বায়োম কোনটা কোন অঞ্চলে। যেমন এটা গুরুত্বপূর্ণ যে ম্যানগ্রোভ বনাঞ্চল, ম্যানগ্রোভ বনাঞ্চল বাংলাদেশের সুন্দরবন। তাহলে যদি প্রশ্ন আসে যে বাংলাদেশের সুন্দরবন এটা কোন বনভূমি বায়োমের, তাহলে বলবো যে ম্যানগ্রোভ বনাঞ্চল, ম্যানগ্রোভ বনাঞ্চলের মধ্যে। আর ট্রপিক্যাল সিজনাল এটা হচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম, বাংলাদেশের চট্টগ্রাম হচ্ছে ট্রপিক্যাল সিজনাল ফরেস্ট। ওকে, আচ্ছা। মিঠা পানির বায়োমের মধ্যে আছে নদী। নদীতে সাধারণত একমুখী স্রোত থাকে, নদীতে অক্সিজেনের পরিমাণ বেশি দ্রবীভূত থাকে, নদীতে যে পানি ঠান্ডা থাকে, এরকম কিছু বৈশিষ্ট্য আছে নদীর। আচ্ছা, হ্রদ ও পুকুর। আচ্ছা, বেলা অঞ্চল, অগভীর অঞ্চল, গভীর অঞ্চল নিয়ে আলোচনা আছে। লোনা পানির বায়োম, এগুলো একটু রিডিং পড়বো। এই ছবিটা অনেক সুন্দর লাগে আমার কাছে, সমুদ্রের তলদেশে যেখানে মাছ ঘোরাফেরা করতেছে। ঠিক আছে, ওকে। আসো তারপরে দেখি কি আছে এখানে। কোথায় কত ইঞ্চি বৃষ্টিপাত হয় সে সম্পর্কে আলোচনা, তবে খুশির খবর এগুলো একটাও লাগবে না। ঠিক আছে, তারপরে আসো পৃথিবীর বুকে মেরুদণ্ডী প্রাণীদের অবস্থান এবং বিস্তৃতি, এগুলো নিয়ে 6টি ভাগে ভাগ করা হয় বিভিন্ন জিনিসকে। তার মধ্যে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ কোন অঞ্চলে, বাংলাদেশ হচ্ছে অরিয়েন্টাল অঞ্চলে, বাংলাদেশ অরিয়েন্টাল অঞ্চলে। পলিআর্কটিক, অরিয়েন্টাল, অস্ট্রেলিয়ান, নিওট্রপিক্যাল, ইথিওপিয়ান, নিয়ার্কটিক। তো এই যে 6টা অঞ্চল আছে তার মধ্যে অরিয়েন্টাল অঞ্চল বাংলাদেশে অন্তর্ভুক্ত। অরিয়েন্টালের মধ্যে কোনটা? বাংলাদেশ অন্তর্ভুক্ত। বাংলাদেশ ভারতীয় উপ অঞ্চলের অন্তর্ভুক্ত, বাংলাদেশ অরিয়েন্টালের অন্তর্গত এবং ভারতীয় উপ অঞ্চলের অন্তর্গত। কেমন? ওকে। এন্ডেমিক ফনা, এন্ডেমিক ফনা কি? এন্ডেমিক ফনা মানে হচ্ছে যে জীবটা শুধুমাত্র ওই অঞ্চলেই পাওয়া যায়, ওই অঞ্চলের বাইরে গিয়ে ওই জীবকে আর খুঁজে পাওয়া যায় না, সেটাই হচ্ছে এন্ডেমিক ফনা। এই এন্ডেমিক ফনা দ্বারা বোঝাচ্ছে এই যে মাছ, সেটা কি? নাপ্তি কই আর সবুজ রুই, এটা অরিয়েন্টাল অঞ্চল অর্থাৎ বাংলাদেশ অঞ্চল যেটাকে রেফার করে, বাংলাদেশ এবং আশেপাশের যে অঞ্চল, যে অরিয়েন্টাল যে অঞ্চল অবস্থিত, শুধুমাত্র সেখানেই এই মাছ দুইটা পাওয়া যায়, নাপ্তিক এবং সবুজ রুই। ঠিক আছে, মানে শুধুমাত্র অরিয়েন্টাল অঞ্চলেই এগুলো পাওয়া যাবে, পৃথিবীর অন্য কোথাও এগুলো আর পাওয়া যাবে না। এটাই এন্ডেমিক ফনা, অর্থাৎ সেই এলাকার বাইরে আর এই জিনিসগুলো পাওয়া যাবে না। যেমন গাঢ় পাহাড়ের ব্যাং, ড্যানিয়েল ব্যাং, এগুলো হচ্ছে তোমার উভচর, মানে জলেও চরে স্থলেও চরে। সরীসৃপের মধ্যে আছে ঘড়িয়াল, সিলেটি কাছিম, এগুলো হচ্ছে সরীসৃপ। পাখির মধ্যে আছে বর্মি ময়ূর এবং শ্বেত কাকাতুয়া। এবং স্তন্যপায়ীর মধ্যে আছে সিংহলেজি বানর এবং শুশুক। শুশুক আমার খুব প্রিয় একটা প্রাণী, এটা অনেক প্রায় বিলুপ্ত প্রায় এখন। আচ্ছা, তাহলে এগুলো জিনিসগুলো এন্ডেমিক ফনা, শুধুমাত্র অরিয়েন্টাল অঞ্চলেই এগুলোর অবস্থান বা এগুলো পাওয়া যাবে, অন্য কোথাও এগুলো পাওয়া যাবে না। দেখো এই তো নাপ্তিকই, এটা ওকে বলে নাপ্তিকই, এটা হচ্ছে সবুজ রুই, এটা হচ্ছে ঘড়িয়াল, এটা শ্বেতব্যাং, এটা আর ওইটা কাছিম। ওকে, আচ্ছা, তাহলে চিরসবুজ এবং অর্ধ চিরসবুজ বনাঞ্চল, এগুলো হালকা একটু রিডিং পড়বা। তারপরে এটা আমাদের বনাঞ্চলের ছবি। তারপরে আমরা দেখলাম অন্য নাম গজারি বন, পত্রঝরা বন, বা অন্য নাম হচ্ছে আমাদের গজারি বন। প্রধান উদ্ভিদ হচ্ছে এখানে, প্রধান উদ্ভিদ হচ্ছে বৃক্ষ শাল। কেমন? আচ্ছা, তারপরে ম্যানগ্রোভ বা উপকূলীয় বনাঞ্চল, এটা হচ্ছে বাংলাদেশের সুন্দরবন। বাংলাদেশের সুন্দরবন হলো পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনাঞ্চল। সুন্দরবনের 62% বাংলাদেশে।
জিকে কোশ্চিন, জিকে কোশ্চিন ইম্পর্টেন্ট, ঠিক আছে? কত পার্সেন্ট? বাংলাদেশে সুন্দরবনের 65%, অর্থাৎ বেশিরভাগ অংশ তোমার বাংলাদেশে অবস্থান করে। এই বন চিরসবুজ বন, আর প্রধান যে উদ্ভিদ সেটা কম লবণাক্ত গোলপাতা, হিজলা, তারপরে সুন্দরী, গেওয়া, গরান, এই সব জিনিসগুলো এখানে পাওয়া যায়। কেমন? আচ্ছা, এটা হচ্ছে তোমার সুন্দরবন। অনেক সুন্দর একটা জায়গা। তোমরা যদি যখন সময় পাবা, চান্স পাওয়ার পরে যখন সময় পাবা, তখন সুন্দরবন থেকে সবাই ঘুরে আসবা। কেমন? তাহলে দেখতে পারবা অনেক তোমার প্রাকৃতিক জিনিসপাতি এবং বাঘ দেখতে পাবা। বাঘ, হরিণ, অনেক সুন্দর সুন্দর পশু পাখি তোমরা সুন্দরবনে গেলে দেখতে পাবা। তো উদ্ভিদের ক্ষেত্রে যদি বলি, বাংলাদেশে বিলুপ্ত প্রায় উদ্ভিদের মধ্যে আছে ফার্নবর্গীয় কিছু, নগ্নবীজি এবং আবৃতবীজি, যেগুলো বিলুপ্ত প্রায়, এবং প্রাণীও আছে কিছু যেগুলো বিলুপ্তির পথে। তো ফার্নবর্গীয়র মধ্যে এগুলো আছে। এগুলোর নগ্নবীজির মধ্যে যেটা মনে রাখবা সেটা হচ্ছে সাইকাস, সাইকাস এবং নিটাম, এই দুইটা জিনিস মনে রাখবা। আর বৃতবীজের ক্ষেত্রে যেটা মনে রাখবা, এই যে বাংলা নামগুলো আছে সেগুলো আগর, তালিপাম, খুদে বড়াল, কৌরুদ, রোটেলা, জংলি গোলাপ এবং মল্লিকা ঝাঁজি। এই যে বাংলা নাম, সরাসরি বাংলা নামগুলো মনে রাখবা, যে আবৃতবীজি, এগুলো তোমার বিলুপ্তির পথে। এগুলো আগে ছিল, এখন আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে। ওকে। প্রাণীর ক্ষেত্রে যদি খেয়াল করো, তাহলে বাংলাদেশে যদি বিলুপ্ত প্রায় প্রাণীর কথা বলো, তাহলে এখানে যেটা উঠে আসবে সেটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এটা বাংলাদেশে আগে অনেক পরিমাণে থাকলেও বর্তমানে বাঘ নিয়ে ব্যবসা হচ্ছে। বাঘের চামড়া, বাঘের দাঁত, ঠিক আছে, এবং বাঘের মাংস, এই সব জিনিস নিয়ে ব্যবসা হচ্ছে, এবং দুষ্টু শিকারীরা বাঘ শিকার করে ফেলছে, এবং আরো অন্যান্য কারণে বাঘের সংখ্যা নিয়মিত কমতে আছে। কেমন? আচ্ছা, রাজশকুন, ঘড়িয়াল, মিঠা পানির কুমির, নীলগাই, শুশুক, বনরুই, এই জিনিসগুলো এখন বিলুপ্তির পথে। এই সবগুলো জিনিস তোমার, এই নামগুলো লাগবে না, তবে এই যে বাংলা নাম সেগুলো দিয়ে মনে রাখবা। এই কেন মনে রাখবা? পরীক্ষাতেও আসতে পারে, এবং তোমার বাস্তবিক লাইফেও তুমি এগুলো অনুভব করবা, যে এই জিনিসগুলো আগে আমরা দেখতাম কিন্তু এখন আর দেখতেছি না। ঠিক আছে? নদীতে যখন দেখতা শুশুক দেখতা না, বনরুই তোমার হইতেছে যে আগে পাওয়া যেত এখন পাওয়া যায় না, ঘড়িয়াল পাইতে এখন পাওয়া যায় না, তো রয়্যাল বেঙ্গল টাইগার এখন পাইতেছো, কিন্তু পরবর্তীতে পাওয়া যাবে কিনা তার কোনো গ্যারান্টি নাই। কেমন? এই হইল সেই বনগাই, বনরুই, এইসব জিনিসপাতি। কেমন? আচ্ছা, তারপরে জীব বিলুপ্তির কারণ হচ্ছে এগুলো কম পপুলেশন, কম বিস্তৃতি। মানে যখন কম পপুলেশন হবে, তোমার বংশ বিস্তার যখন হবে না, বিস্তৃতি যখন কম হবে, তখন ইকোলজিক্যালি এটা তোমার বংশবৃদ্ধি কম হবে এবং জীব বিলুপ্তির কারণ হবে। গুচ্ছ বন্টন, তারপরে বড় দেহ, খাদ্য শৃঙ্খলের ওপর প্রভাব, তারপরে কলোনিয়ন ক্ষমতা, মানে কলোনি যখন গঠন করতে পারবে না, কলোনি যখন ছোট হবে তখন সেটা বিলুপ্ত হয়ে যাবে। মানব সৃষ্ট কারণ, বাসস্থান, এক্সপ্লয়টেশন, তারপরে হচ্ছে অতিমাত্রায় পশুচারণ, পলিনেটর, পরিবেশ দূষণ। আমরা যে পরিমাণে পরিবেশ দূষণ করি, এটার কারণেও আমাদের যে জীব সেটা ধ্বংস হয়ে যাচ্ছে, বিলুপ্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে? আমাদের পরিবেশ দূষণের কারণে অনেক জীব এখন তোমার বিলুপ্তির পথে। আচ্ছা, একটা আছে ইনসিটু আর একটা আছে এক্সিটু। ইনসিটু মানে হচ্ছে সেই জীবটা বা সেই প্রাণীটাকে সেখানে যেখানে সেটি বসবাস করে সেখানেই সংরক্ষণ করা, মানে জায়গার জিনিস জায়গাতে রাখা, সেটা হচ্ছে তোমার ইনসিটু। আর জায়গার জিনিস বিশেষ একটা জায়গাতে নিয়ে আসা, সেটা হচ্ছে এক্সিটু। যেমন আমি একটা কথা বলি, ধরো ইকো পার্ক, সাফারি পার্ক, ধরো এই জাতীয় উদ্যানে অনেক উদ্ভিদ ছিল এবং জাতীয় উদ্যানেই তোমার এই উদ্ভিদগুলোকে সংরক্ষণ করা হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার ইনসিটু। ইকো পার্কে অনেক তোমার প্রাণী, সেখানেই সাফারি পার্কে বলো, ইয়াতে বলো, এগুলোতে বলো, তো এই সব যেমন মৎস্য অভয়ারণ্য, এখানে অনেক মাছ আছে এবং এখানেই সংরক্ষণ করা হইতেছে, এটা ইনসিটু। আর এক্সিটু কি? ধরো কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে তুলে এনে অন্য জায়গায় সংরক্ষণ করার পদ্ধতি, এটা হচ্ছে এক্সিটু। যেমন চিড়িয়াখানা, চিড়িয়াখানা কি হয়, তোমার সুন্দরবন থেকে বাঘ নিয়ে গেছো, তোমার অন্য একটা জিনিস থেকে আফ্রিকা থেকে সিংহ নিয়ে আসছো, এইসব অন্য অন্য জায়গা থেকে যে এইসব জিনিস নিয়ে এসে আমরা সংরক্ষণ করি, সেটা হচ্ছে তোমার এক্সিটু। ঠিক আছে? তাহলে কোনটার উদাহরণ কোনগুলো সেগুলো মনে রাখবা। আচ্ছা, বীজ ব্যাংক, ধরো বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ফসল ফলেছে, সেখান থেকে বিভিন্ন বীজ হয়েছে, সেই বীজগুলো আমি সংরক্ষণ করতেছি একটা জায়গায়, তাহলে এটা বীজ ব্যাংক এবং এটা এক্সিটু সংরক্ষণের উদাহরণ। বোটানিক্যাল গার্ডেন, নিম্ন তাপমাত্রা সংরক্ষণ, ইনভিট্রো, ডিএনএ
পরাগরেণু কালচার সবই হচ্ছে আমাদের এক্স সিটু কালচার। কেমন? ওকে, এক্স সিটু সংরক্ষণ। জীববৈচিত্র্য সমৃদ্ধ অঞ্চলগুলো হলো হটস্পট। পৃথিবীতে 25টি হটস্পট আছে, অর্থাৎ এখানে অনেক ধরনের জীব একসাথে বাস করে। ঠিক আছে, ওকে। তারপরে এটার মাধ্যমে তোমাদের এটা শেষ হয়ে যাচ্ছে। এটার মাধ্যমে এই স্লাইডের মাধ্যমে তোমাদের যে 12 নাম্বার চ্যাপ্টার ছিল, 12 নাম্বার চ্যাপ্টার ছিল, সেই 12 নাম্বার চ্যাপ্টার ক্লোজ হয়ে যাচ্ছে। কেমন? এই 12 নাম্বার চ্যাপ্টার ক্লোজ হওয়ার পরে আমরা যেই চ্যাপ্টারটা এখন শুরু করব সেটা হচ্ছে তোমার 6 নাম্বার চ্যাপ্টার। কোন চ্যাপ্টার? 6 নাম্বার চ্যাপ্টার আমরা এখন শুরু করব। চলো আমরা এখন 6 নাম্বার চ্যাপ্টারটা শুরু করি। এটা হচ্ছে যেটা নিয়ে আলোচনা হবে সেটা হচ্ছে ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা। এই ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ। কেমন? ব্রায়োফাইটা এবং টেরিডোফাইটা হচ্ছে এক ধরনের উদ্ভিদ। এর যে আরেকটু উদ্ভিদ কোনগুলো? তোমার নগ্নবীজি, আবৃতবীজি। তার যে আবার উন্নত আছে ধরো যেগুলো তোমার বড় বড় যে উদ্ভিদগুলো আছে সেগুলো। আচ্ছা, তো এই যে আমরা প্রাচীরের পাশে বিভিন্ন ধরনের ছোট ছোট যে জিনিসগুলো দেখি উদ্ভিদ, সেগুলো অনেক সময় আমরা ব্রায়োফাইটা টেরিডোফাইটা দেখি, কিন্তু আমরা চিনি না, সেজন্য আমরা এগুলোকে মূল্যায়নও করি না, বুঝতেও পারি না। আচ্ছা, এখানে প্রজাতির সংখ্যা বাংলাদেশে এই ব্রায়োফাইটা টেরিডোফাইটা যে প্রজাতি সেটা হইতেছে 24,000টি, এবং বাংলাদেশে 28টি না 28 প্রজাতির বাস, 28 প্রজাতির বাস পাওয়া যায় বাংলাদেশে। বুঝছো? বাংলাদেশে 28 প্রজাতির বাস পাওয়া যায়, আর এই সংখ্যাটা হবে 248। 248টি প্রজাতি শনাক্ত করা হয়েছে ব্রায়োফাইটা টেরিডোফাইটার। তোমার ব্রায়োফাইটার 248টা প্রজাতি শনাক্ত করা হয়েছে। কেমন? আচ্ছা, এদেরকে অভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয়। এদেরকে অভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয়। এখন কথা হচ্ছে অভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস কেন বলা হয়? কারণ অভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস জিনিসটাকে আমি তোমারে বলি। এখানে তোমার খাদ্য, যে খাদ্য তৈরি হবে সেই খাদ্য পরিবহন করার জন্য বা পানি তোমার নিচ থেকে উপরে নেওয়ার জন্য কোনো ভাস্কুলার টিস্যু নেই। ভাস্কুলার টিস্যু কি? ধরো জাইলেম অথবা ফ্লোয়েম। এই জাইলেম এবং ফ্লোয়েম এখানে থাকে না। ব্রায়োফাইটা বলো আর টেরিডোফাইটা বলো, সেখানে জাইলেম ফ্লোয়েম থাকে না। আমরা এমনি একটা উদ্ভিদের ক্ষেত্রে যদি লক্ষ্য করি তাহলে দেখব যে ধরো এটা একটা উদ্ভিদ, এখানে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করতেছে জাইলেমের মাধ্যমে, এবং এই যে জাইলেমের মাধ্যমে পানি শোষণ করলো এবং উদ্ভিদ সূর্যালোকের সহযোগিতায় এখান থেকে যে কি করলো, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করলো। এই খাদ্যটা সে পুরা দেহে আবার ছড়ায় দেয় ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে, অর্থাৎ সেখানে ভাস্কুলার টিস্যু থাকে। কিন্তু তোমার এই ধরনের উদ্ভিদ ব্রায়োফাইটা টেরিডোফাইটার ভাস্কুলার টিস্যু নাই, সেজন্য এটাকে বলে অভাস্কুলার। কি বলে? অভাস্কুলার। কেমন? আচ্ছা, এবং ক্রিপ্টোগ্যামাস, অভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয়। আচ্ছা, নিষেক ক্রিয়ার সময় পানির প্রয়োজন হয়, এর জন্য এটাকে উভচর উদ্ভিদ বলা হয়। নিষেক ক্রিয়ার সময় ব্রায়োফাইটার নিষেক ক্রিয়ার সময় পানির প্রয়োজন হয়। কিসের প্রয়োজন? পানির প্রয়োজন হয়, সেজন্য একে উভচর উদ্ভিদ বলা হয়। কি উদ্ভিদ? উভচর। কারণ কি? কারণ যখন এটা নিষেক প্রক্রিয়া সম্পন্ন করছে, নিষেক, তখন পানির প্রয়োজন হচ্ছে। ঠিক আছে, এই জন্য একে তোমার উভচর বলা হয়। কাকে? ব্রায়োফাইটাকে। কাকে বলা হয় ভাইয়া? ব্রায়োফাইটা। ওকে, নামকরণ ব্রাউন সর্বপ্রথম ব্রায়োফাইটা নামকরণ করেন। ওকে, আচ্ছা, এগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে যদি কথা বলি, এটা বহুকোষী, অর্থাৎ অনেকগুলো কোষ মিলে তোমার ব্রায়োফাইটা গঠন করে, এবং অপুষ্পক এবং অবীজী। এটার কোনো বীজ হয় না, এটা অবীজী, এবং অনেকগুলো কোষ মিলে এটি তৈরি করে। দেহ প্যারেনকাইমা টিস্যু দিয়ে গঠিত। আচ্ছা, দেহ থ্যালয়েড, দেহকে সত্যিকার মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। ঠিক আছে, দেহ থ্যালয়েড মানে উদ্ভিদটা এত ছোট যে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। ভাস্কুলার টিস্যু নেই, এর জন্য এটা অভাস্কুলার। ভাস্কুলার টিস্যু নেই, এবং শুক্রাণু দ্বিফ্লাজেলা বিশিষ্ট। এর যে শুক্রাণু হবে সেগুলো দ্বিফ্লাজেলা বিশিষ্ট, আর ভাস্কুলার টিস্যু নেই, এর জন্য এটাই অভাস্কুলার। কেমন?
ভাস্কুলার টিস্যু থাকলে তো এটাকে ভাস্কুলারই বলা হয়তো। আচ্ছা, জননাঙ্গ বহুকোষী। আচ্ছা, তারপরে যৌনজনন উগেমাস ধরনের। উগেমাস জিনিসটা কি একটু বলি। উগেমাস এখানে তোমার বড় ডিম্বাণু, বড় ডিম্বাণু, এবং এই যে ডিম্বাণু সেটা থাকে নিশ্চল। সেটা কি? নিশ্চল। এখানে ছোট শুক্রাণু আসে এবং এটা হচ্ছে সচল। অর্থাৎ যে প্রক্রিয়ায় একটি সচল ছোট শুক্রাণু একটি বড় নিশ্চল ডিম্বাণুকে নিষিক্ত করে সেটা হচ্ছে উগেমাস। কেমন? ওকে, তাহলে এই যে যৌন জনন সেটা হচ্ছে উগেমাস ধরনের। তাহলে এটা যে যৌন জনন সেটা উগেমাস ধরনের। ক্লিয়ার? ওকে। প্রোটনের উৎপাদন করে, ভ্রূণ তৈরি হয় এবং নিষেকের জন্য জলীয় যে আছে সেটা হয়। ওকে, যে নাকি মজার ছলে দার্জিলিংকে ব্রায়োফাইটার স্বর্গ বলা হয়। দার্জিলিংকে ব্রায়োফাইটার স্বর্গ বলা হয়। আর ব্রায়োফাইট হচ্ছে উভচর, কারণ এটার জননের জন্য তোমার পানির প্রয়োজন হয়। কি প্রয়োজন হয়? পানির প্রয়োজন হয়। H2O প্রয়োজন হয়, সেজন্য এটাকে উভচর বলা হয়। ব্রায়োফাইটা শ্রেণী হেপাটিকি অ্যান্টোসিরোটি মাসাই। হেপাটিকি অ্যান্টোসিরোটি মাসাই। ওকে, ব্রায়োফাইটার আদি বৈশিষ্ট্য এটা হচ্ছে হ্যাপ্লয়েড, অধিকাংশ থ্যালয়েড, মানে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। এদের সত্যিকারের মূল নেই, ভাস্কুলার টিস্যু নেই, হোমোস্পোরাস, জলীয় পরিবেশে নিষেক ঘটে। কেমন? আচ্ছা, এখন রিক্সার যে তোমার বৈশিষ্ট্য সেগুলো মনে রাখবা। হেপাটিকিস শ্রেণীর সদস্যদের লিভার ওর্থ বলা হয়। তাহলে প্রশ্ন আসবে নিচের কোন সদস্যদের লিভার ওর্থ বলা হয়? প্রশ্ন আসবে নিচের কোন সদস্যদের লিভার ওর্থ বলা হয়? তখন তুমি কি বলবা? যে হেপাটিকিস শ্রেণীর সদস্যদের লিভার ওর্থ বলা হয়। বৈশিষ্ট্যর মধ্যে যদি কথা বলি তাহলে দেহ থ্যালয়েড অর্থাৎ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। আচ্ছা, থ্যালয়েড সবুজ, সাহিত্য চ্যাপ্টা এবং থ্যালয়েড দ্যাগ্র শাখা বিশিষ্ট। এদের চক্রাকার গঠনকে রোজেট বলে। তাহলে রোজেট এটা কার বৈশিষ্ট্য? রিক্সার বৈশিষ্ট্য। বলো, রিস্কা রোজেট, রিস্কা রোজেট, রিস্কা রোজেট, রিস্কা রোজেট, রিস্কা রোজেট, রিস্কা রোজেট, রিস্কা রোজেট। ঠিক আছে? আচ্ছা, এভাবে মুখস্থ রাখবা। আজ থেকে বলবা রিক্সাকার রোজেট, রিস্কা রোজেট। তার মানে রিস্কার বৈশিষ্ট্য কি? রোজেট থাকবে। ওকে, রোজেট থাকবে। হয়েছে? এটাও একটা ছবি। রিক্সার গুরুত্ব। রিক্সা হচ্ছে পরিবেশ দূষণের তোমার সূচক। একটা পরিবেশে যদি রিক্সা থাকে তাহলে রিক্সা রিক্সা না, রিক্সা থাকে, তাহলে বুঝতে হবে যে না, পরিবেশটা তোমার দূষিত না, পরিবেশটা ভালো পরিবেশ। কিন্তু যদি এটা না থাকে তাহলে বুঝতে হবে যে পরিবেশের সমস্যা আছে। আচ্ছা, অর্থাৎ দূষিত পরিবেশ। এটা হচ্ছে তোমার রিক্সা। ওকে, এখন রিক্সার গঠন নিয়ে যদি কথা বলো তাহলে রোজেট মধ্যশিরা, অগ্রজ খাঁজ, বহুকোষী স্কেল এবং এককোষী রাইজয়েড থাকে। ফটোসিনথেটিক অঞ্চল থাকে, সঞ্চয় অঞ্চল থাকে, নিম্নতক থাকে। ঠিক আছে, এগুলো। তারপরে অঙ্গজ জনন হয়, টিউবারকল আবার যৌন জনন সম্পন্ন হইতে পারে। দ্বিফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু এবং নিশ্চল ডিম্বাণু এটা করে। নাশপাতি আকৃতির অ্যান্থোরেডিয়াম, এটা একটু মনে রাখবা। আর হেটারোমরফিক যৌনক্রম দেখা যায়, হেটারোমরফিক যৌনক্রম বলে এটাকে। ছবিগুলো দেওয়া হয়েছে একটু বোঝানোর জন্য, তবে অধ্যায়টা এগুলো তোমার বুঝে লাভ নাই, কারণ এখান থেকে প্রশ্ন আসবে না আর এগুলো লাগে না। কেমন? তোমাদের যদি মনে হয় তাহলে তোমরা দেখে নিতে পারো এটা ভিডিও পোস্ট করে। টেরিডোফাইটা, তাহলে এতক্ষণ পড়লাম আমরা ব্রায়োফাইটা, এবার আসো পড়বো আমরা টেরিডোফাইটা। এই যে টেরিডোফাইটার অর্থ হলো পক্ষল বা ডানা বিশিষ্ট উদ্ভিদ। এখন এরা হচ্ছে অপুষ্পক এবং অবীজী, এরাও পুষ্প দেয় না এবং এরা অবীজী, এবং এরা এই যে স্পোরোফাইটিক উদ্ভিদ অর্থাৎ ডিপ্লয়েড। আগেরটা ছিল হ্যাপ্লয়েড এবং এরা ডিপ্লয়েড। ভাস্কুলার টিস্যু আছে। এখানে একটা জিনিস খেয়াল করো, ব্রায়োফাইটা কিন্তু বায়োফাইট হচ্ছে টেরিডোফাইটা একটু উন্নত, কারণ ব্রায়োফাইটার ভাস্কুলার কোনো টিস্যু ছিল না, কিন্তু টেরিডোফাইটার তোমার ভাস্কুলার টিস্যু আছে। কেমন? স্পোরোফাইট স্পোর তৈরি হয় যা সম এবং অসম আকারের হতে পারে এবং জননাঙ্গ বহুকোষী। এখানেও জননাঙ্গ হচ্ছে আমাদের বহুকোষী। কেমন? আচ্ছা, এটাই তোমার টেরিডোফাইটার। এই দেখো না, এই যখন হইতেছে বর্ষাকাল, যখন হচ্ছে কি বর্ষাকাল, এই বর্ষাকালে আমাদের ওয়ালের প্রাচীরে যে ছোট ছোট গাছগুলো তৈরি হয় সেটাই হচ্ছে আমাদের টেরিডোফাইটা। কেমন? আচ্ছা, টেরিডোফাইটার অর্থনৈতিক গুরুত্ব যদি কথা বলি
তোমার ঔষধ তৈরিতে লাইকোপোডিয়াম, তারপরে এই তো স্কোয়েন্থাম, এই জিনিসগুলো তৈরিতে লাইকোপোডিয়াম, স্কোয়েন্থাম, টেরিডোফাইটা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সৌন্দর্য বর্ধক হিসেবে এবং রাসায়নিক পদার্থ নিষ্কাশনে। এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এবং টেরিস শাক হিসেবে খাওয়া যায়, ঘর সাজানো যায় টেরিস, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে টেরিস। টেরিস এর অপর নাম সানফার্ন, টেরিসের অপর নাম সানফার্ন বা ঢেকি শাক। এখন প্রশ্ন যদি আসে নিচের কোনটিকে সানফার্ন বলে, নিচের কোনটিকে সানফার্ন বলে, তাহলে তুমি উদাহরণ দিবা, তুমি বলবা সানফার্ন হচ্ছে টেরিস, কারণ টেরিসের অপর নাম হচ্ছে আমাদের সানফার্ন। আচ্ছা, প্রজাতি, প্রজাতি হইতেছে বাংলাদেশে 16টি প্রজাতি আছে এবং টেরিসের গণের প্রজাতি 250টি। গ্যামিটোফাইট হৃৎপিণ্ডাকার, তাহলে টেরিসের যে গ্যামিটোফাইট সেটা হবে আমাদের হৃৎপিণ্ডাকার, ঠিক আছে। এখান থেকে এই জিনিসগুলো আর লাগতেছে না। তারপরে যদি দেখি যে এটাও হইতেছে একটা টেরিস। টেরিসের বৈশিষ্ট্য দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত এবং এর স্পর একই রকম, পাতা পকল যৌগিক রাইজয়েড বিভিন্ন বিভক্ত হয়। এগুলো হইতেছে পাতায় র্যাকিস থাকে, পাতায় র্যাকিস থাকে। এটা কার বৈশিষ্ট্য? তোমার টেরিসের বৈশিষ্ট্য। বলো টেরিস র্যাকিস, টেরিস র্যাকিস, টেরিস র্যাকিস, টেরিস র্যাকিস, ঠিক আছে। টেরিসের বাহ্যিক গঠন কুণ্ডলিত কচি পাতা থাকে যাকে বলে ক্রোজিয়ার, যাকে বলে ক্রোজিয়ার। টেরিসের কুণ্ডলিত কচি পাতা থাকে যেটাকে বলে ক্রোজিয়ার এবং পাতা মুকুল অবস্থায় কুণ্ডলিত অবস্থায় পাকানো থাকে যাকে বলে সার্সিনেট ভার্নেশন, সার্সিনেট ভার্নেশন। এবং র্যামেন্টাম বাদামি রঙের পত্র শুল্ক থাকে, ঠিক আছে। এবং ভাস্কুলার বান্ডল হেড্রোসেন্ট্রিক। ওকে, এটাও হচ্ছে টেরিসের জনন সম্পর্কে কথাবার্তা। ক্যাপসিউলের 3টি অংশ থাকে এবং এটা মনে রাখবা যে আর্কিগোনিয়াম কর্তৃক ম্যালিক অ্যাসিড নিঃসৃত হয় এবং ফলে শুক্রাণু ডিম্বাণুর প্রতি আকৃষ্ট হয়। আর্কিগোনিয়াম থেকে ম্যালিক অ্যাসিড, তাহলে প্রশ্ন আসবে আর্কিগোনিয়াম থেকে কি অ্যাসিড নিঃসৃত হয়, তখন তুমি বলবা ভাইয়া ম্যালিক অ্যাসিড। কি অ্যাসিড? ম্যালিক অ্যাসিড। দেখছো এটা হৃৎপিণ্ডাকার না, ঠিক আছে, লাভ শেপ। ওকে, তারপরে যদি আসি হেটারোমরফিক, ডিপ্লোবায়োন্টিক, তারপর আছে হেটারোবায়োন্টিক, এই সম্পর্কে আলোচনা। আচ্ছা, এখন আসো দেখি যে এই তো টেরিডোফাইটা, ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, এখান থেকে কোন কোন জিনিসগুলো আমাদের ইম্পর্টেন্ট বা কোন কোন এমসিকিউগুলো আমাদের পড়তে হবে। প্রোটোনেমা নিচের কোন উদ্ভিদে পাওয়া যায়? মস, মস যে উদ্ভিদ সেখানে আমাদের প্রোটোনেমা পাওয়া যায়। কেমন? ব্রায়োফাইটা নিষেকের জন্য কোন মাধ্যম প্রয়োজন? ব্রায়োফাইটার নিষেকের জন্য আমরা পড়লাম না যে ব্রায়োফাইটা কি ভাইয়া, যে ব্রায়োফাইটা উভচর বলা হয় কারণ ব্রায়োফাইটার নিষেকের জন্য পানি প্রয়োজন। আর এই লাইনটা থেকে তুমি আমারে বলো যে এইটার অ্যান্সার কি হবে। আমার একটু বলো যে ব্রায়োফাইটা আমি আজকের ক্লাসে কিন্তু পড়াইছি, বেশ কয়েকবার বলছি, তোমার কিন্তু আমি অনেকবার বলছি ভাইয়া, বুঝছো, যে ব্রায়োফাইটার নিষেকের জন্য কোনটা প্রয়োজন। আমি তোমার বলি নাই যে পানি প্রয়োজন, তার মানে প্লাজমা বাদ, বায়বীয় বাদ, কঠিন বাদ, অ্যান্সার হবে তরল, ঠিক আছে, অ্যান্সার হবে তরল। তারপরে বিভিন্ন বর্গের উদ্ভিদের জন্য নিম্নের কোনটি সত্য? আসো দেখি কোনটা সত্য। মসবর্গীয় উদ্ভিদের দেহে মূলে পরিবর্তে রাইজয়েড থাকে। দেখি, মসবর্গীয় উদ্ভিদের দেহে মূলের পরিবর্তে রাইজয়েড থাকে, কথা সত্য নয়। আচ্ছা, এটা হইতেছে কথা সত্য, ঠিক আছে। আচ্ছা, ছত্রাকের জন্য আলোক অপরিহার্য নয়, এটাও কথা সত্য। যেসব সমাঙ্গীয় উদ্ভিদের দেহে সালোক সংশ্লেষণ বর্ণকণিকা আছে তারাই শৈবাল, তাহলে কথা সত্য নয় কোনটা? সমাঙ্গবর্গ উদ্ভিদের জীবন চক্রে ভ্রূণ উৎপন্ন হয়, কিন্তু আসলে হয় না, ঠিক আছে, এজন্য এটা সত্য নয় বা মিথ্যা। আর থ্যালাসের সঞ্চয় অঞ্চলে প্রচুর পরিমাণে কোনটি থাকে? শ্বেতসার কণা। থ্যালাসের সঞ্চয় অঞ্চলে শ্বেতসার কণা থাকে। এই শ্বেতসার নিয়ে যদি একটু কথা বলি, তোমার উদ্ভিদের ক্ষেত্রে এই জিনিসটাকে বলা হয় শ্বেতসার। কি বলা হয়? শ্বেতসার। প্রাণীর ক্ষেত্রে যদি বলো যে ভাতটা তো আমরা খাই না, আমাদের শর্করার একটা অংশ হইতেছে শ্বেতসার। এই শর্করা আমাদের হজম হয়, বুঝছো, শর্করা তোমার হজম হয়, কিন্তু এই যে শ্বেতসার আছে না, এই শ্বেতসার হচ্ছে হজম হয় না।
হজম হয় না। এর প্রমাণ কি? তোমার এই শ্বেতসার থাকে হচ্ছে তোমার শাক আছে না, শাকসবজি, শাকসবজি, এই শাকসবজিতে শ্বেতসার থাকে, এর জন্য এই শাকসবজি তোমার মানবদেহে হজম হয় না। সেজন্য দেখবা একদিন তুমি শাকসবজি খেয়ে পরের দিন ওয়াশরুমে গেলে বুঝবা যে তুমি শ্বেতসার খেয়েছিলা বা শাকসবজি খেয়েছিলা। সেজন্য তোমার মলে সেটা দৃশ্যমান হবে যে আসলে এটা শাকসবজি। কিন্তু তুমি যদি ভাত খাও, রুটি খাও, অন্যান্য গম জাতীয় যে কোনো শর্করা খাও, তাহলে সেটা কিন্তু দৃশ্যমান হবে না। তুমি বুঝতে পারবা না, আলাদা করতে পারবা না। কেন পারবা না? কারণ সেটা হজম হয়ে যাচ্ছে। তাহলে কোনটা হজম হচ্ছে না? শ্বেতসার হজম হচ্ছে না। কোনটা হজম হচ্ছে? শর্করা হজম হচ্ছে। কেমন? ওকে। যখন প্রাণীবিজ্ঞান পড়ানো হবে তখন ডিটেলস পড়ানো হবে আরো বেশি ইনশাআল্লাহ। কোনটি ব্রায়োফাইটাভুক্ত উদ্ভিদের প্রকট দশা? ব্রায়োফাইটাভুক্ত উদ্ভিদের প্রকট দশা হচ্ছে গ্যামিটোফাইটিক জোন। এটা হচ্ছে ব্রায়োফাইটাভুক্ত উদ্ভিদের প্রকট দশা। তারপরে যদি দেখি, সেটা হচ্ছে বাংলাদেশে প্রায় রিক্সার প্রজাতি কত? বাংলাদেশে রিক্সার প্রজাতি হচ্ছে 45। বাংলাদেশে রিক্সার প্রজাতি 45। প্রোথালাস আকৃতি কেমন? প্রোথালাসের আকৃতি এটা হচ্ছে হৃৎপিণ্ডাকার। দেখলাম না? দেখছি? পড়লাম না একটু আগে যে প্রোথালাসের আকৃতি হৃৎপিণ্ডাকার? এই জিনিসটা মনে রাখবা। এই জিনিসটা কিন্তু পরীক্ষাতেও আসছে, এক্সাম বোর্ড পরীক্ষাতেও এই জিনিসটা আসছে মনে হয়। এই কারণে এই জিনিসটা তোমার বইয়েও আছে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমার গুরুত্বপূর্ণ। ওকে। তারপরে রিস্কিয়া এর অ্যান্থারিডিয়ামের থেকে কোনটি উৎপন্ন হয়? থ্যালাসের পৃষ্ঠদেশ রিস্কিয়া অ্যান্থারিডিয়াম থেকে উৎপন্ন হয়। কতগুলো সঞ্চয় অঞ্চলে প্রচুর পরিমাণে কোনটি সঞ্চিত থাকে? রোজেট সঞ্চিত থাকে। আচ্ছা। গ্যামেটোফাইটের প্রধান কোষ কোনটি? স্পোর। গ্যামেটোফাইটের তোমার যখন গ্যামেটোফাইট তৈরি হবে, গ্যামেটোফাইটের যে প্রধান কোষ সেটা হবে স্পোর। তাহলে গ্যামেটোফাইটের প্রধান কোষ কি? স্পোর। থ্যালাস দ্যাগ্র শাখা বিশিষ্ট কোনটির? থ্যালাসের দ্যাগ্র শাখা বিশিষ্ট হচ্ছে ফার্ন স্পোরোফাইট। ফার্ন স্পোরোফাইট এটা হচ্ছে দ্যাগ্র শাখা। ওকে। আর্কিগোনিয়ামের আকৃতি কেমন? আর্কিগোনিয়ামের আকৃতি ফ্লাস্ক আকৃতি। আর্কিগোনিয়ামের আকৃতি হচ্ছে ফ্লাস্ক আকৃতি, ঠিক আছে? আর আর একটু আগে যেটা পড়লাম সেটা কিন্তু ভিন্ন। তোমার এটা হচ্ছে আর্কিগোনিয়াম, যার হইতেছে ফ্লাস্ক আকৃতি, ঠিক আছে? আর একটু আগে যেটা পড়লাম সেটা হচ্ছে প্রোথ্যালাস। আর একটু পরে যেটা পড়লাম সেটা হচ্ছে আর্কিগোনিয়াম। তোমার আর্কিগোনিয়াম সেটা হচ্ছে ফ্লাস্ক। আর্কিগোনিয়াম সেটা হচ্ছে ফ্লাস্ক আকৃতি। দুইটি ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, আর্কিগোনিয়াম হচ্ছে আমাদের ফ্লাস্ক। আর তোমার প্রোথ্যালাস, তোমার প্রোথ্যালাস যেটা সেটা হচ্ছে তোমার হৃৎপিণ্ডাকার। হৃৎপিণ্ডাকার। কেমন? তাহলে তোমার প্রোথ্যালাস হৃৎপিণ্ডাকার আর আর্কিগোনিয়াম ফ্লাস্ক আকৃতি। ওকে। আচ্ছা, তারপরে এটা গেল আর্কিগোনিয়াম, তাহলে আমাদের ফ্লাস্ক আকৃতি গেল। রিক্সিয়ার প্রধান উদ্ভিদ গ্যামেটোফাইট। দেহটি হচ্ছে উদ্ভিদ গ্যামেটোফাইট। তারপর হচ্ছে মস প্রজাতিতে রেণু অঙ্কুরিত হয়ে যে প্রাথমিক লিঙ্গদ্বার উৎপন্ন করে তাকে কি বলে? প্রোটোনেমা। রেণু কি করে? অঙ্কুরিত, রেণুটা অঙ্কুরিত হয়ে যে প্রাথমিক লিঙ্গদ্বার উৎপন্ন করে তাকে কি বলে? প্রোটোনেমা বলে। তারপরে মস জাতীয় উদ্ভিদের দেহ কোন রস দিয়ে গঠিত? প্যারেনকাইমা। প্যারেনকাইমা কোষ, প্যারেনকাইমা কোষ দিয়ে মস জাতীয় উদ্ভিদ গঠিত। পড়ছিলাম না ব্রায়োফাইটার যে যখন বৈশিষ্ট্য পড়তেছিলাম? বাংলাদেশে ব্রায়োফাইটার গোত্র কয়টা শনাক্ত হয়েছে? 34টা গোত্র শনাক্ত হয়েছে। রিক্সিয়া কোন সময়ে অধিক জন্মায়? বর্ষাকালে। কারণ কি? যখনই বর্ষা হয় দেখবা যে রিক্সিয়া অধিক পরিমাণে জন্মাইতেছে পরিবেশে, আমরা আশেপাশে লক্ষ্য করলে দেখতে পাই। এবং রিস্কিয়ার বৈশিষ্ট্য হচ্ছে দ্যাগ্র শাখান্বিত থ্যালয়েড দেহ। দ্যাগ্র শাখান্বিত থ্যালয়েড দেহ, এটা হচ্ছে রিস্কিয়ার বৈশিষ্ট্য। মাটি থেকে পুষ্টি পদার্থ ও পানি শোষণ করে কোনটি? রাইজয়েড যেটা আছে সেটা হচ্ছে মাটি থেকে পুষ্টি পদার্থ ও পানি শোষণ করে থাকে। নিচের কোনটি সাধারণত উদ্ভিদ দেহ বলে চিহ্নিত হয়? গ্যামেটোফাইটের যে যৌন সেটা উদ্ভিদ দেহ বলে তোমার চিহ্নিত হয়ে থাকে। ক্যাপসুল প্রাচীরের আকৃতি। ক্যাপসুল প্রাচীর আকৃতি হচ্ছে উপবৃত্তাকার।
বৃত্তাকার, এরকম হলে বৃত্তাকার, এটা হচ্ছে উপবৃত্তাকার, তার মানে ক্যাপসুল প্রাচীর আকৃতি হচ্ছে উপবৃত্তাকার। কোনটি পরিবেশ দূষণের সূচক? বললাম রিস্কিয়া, কারণ এটার দ্বারাই আমরা পরিবেশ দূষিত হয়েছে না হয় নাই সেটা চিহ্নিত করতে পারি। ক্লিয়ার? ওকে, খুব ভালো কথা। রিস্কিয়ার স্পোরোফাইটিক দশায় জাইগোটে বিভক্ত হয়ে কতটি কোষে পরিণত করে? মনে রাখবা 8টি। কিভাবে মনে রাখবা? S8 দ্বারা মনে রাখতে পারো, কারণ সালফার হচ্ছে 8টি, এস এর পর আসে আর, আর এস, তাহলে আরও হইতেছে 8টি। রিস্কা কয়টি? 8টি। রিস্কা কয়টি? 8টি। আচ্ছা, ব্রায়োফাইটার পুঞ্জনীকে কি বলে? অ্যান্থেরিডিয়াম। অ্যান্থেরিডিয়াম, ব্রায়োফাইটার পুঞ্জনীকে বলে অ্যান্থেরিডিয়াম। ব্রায়োফাইটার জাতীয় গণের সংখ্যা 960, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, এই সংখ্যা জাতীয় টার্ম কম আসে। কয়টি শুক্রাণু আর্কিগোনিয়াম উদরে অবস্থিত ডিম্বাণুকে নিষিক্ত করে? একটি। একটি শুক্রাণু আর্কিগোনিয়ার উদরে অবস্থিত তোমার ডিম্বাণুকে নিষিক্ত করে। অ্যান্ড্রোসাইট রূপান্তরিত হয়ে কিসে রূপান্তরিত হয় বা কিসে পরিণত হয়? অ্যান্ড্রোসাইট রূপান্তরিত হয়ে তোমার শুক্রাণুতে পরিণত হয়। অ্যান্ড্রোসাইট রূপান্তরিত হয়ে শুক্রাণুতে পরিণত হয়। টেরিস এর প্রতিটি পত্রখণ্ডকে কি বলে? টেরিসের প্রতিটি পত্রখণ্ডকে পিনা বলে। টেরিসের প্রতিটি পত্রখণ্ডকে পিনা বলে। বহুকোষী শুল্ক উৎপন্ন হয় কোনটিতে? মালসেন্টিয়াতে বহুকোষী শুল্ক উৎপন্ন হয়। ডিপ্লয়েড 2N রেণুধর উদ্ভিদ বা স্পোরোফাইটের পুনর্বিভাব বা পুনরায় যে আবির্ভাব হয়, ঠিক আছে, পুনরাবির্ভাব, এটাকে বলে পুনরাবির্ভাব ঘটার কারণ শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করে। শুক্রাণু ডিম্বাণুকে নিষিক্ত করার জন্য এটার পুনরাবির্ভাব ঘটে। কেমন? ওকে, তো এই ছিল তোমাদের 12 এবং 6 নম্বর অধ্যায় সম্পর্কে কথাবার্তা। তো আশা করি তোমরা এই দুইটা অধ্যায় সম্পর্কে জ্ঞান লাভ করেছো এবং বুঝতে পেরেছো কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো পড়ার দরকার নাই। এই জিনিসগুলো খুবই হইতেছে গুরুত্বপূর্ণ, বিষয়টা এমন না, সেজন্য তোমরা চেষ্টা করবা জিনিসটা থেকে বেসিক যে কনসেপ্টগুলো সেগুলো সংগ্রহ করার। ধরো ব্রায়োফাইটার বৈশিষ্ট্য, টেরিডোফাইটার বৈশিষ্ট্য, তারপর হচ্ছে মস কোনগুলো, টেরিস কোনগুলো, রিস্কিয়ার যে বৈশিষ্ট্য সেগুলো, তারপর রিস্কা এটা হইতেছে পরিবেশ দূষকের চিহ্ন বলা হয়, ঠিক আছে, এই যে জিনিসগুলো। তারপরে ধরো প্রথম যে অধ্যায় পড়লাম 12 অধ্যায়, প্রথম অধ্যায় বলতে আমরা প্রথমে যেটা পড়লাম সেটা 12তম অধ্যায়, ঠিক আছে, এখান থেকে যে জিনিসগুলো বলেছি সেই জিনিসগুলো পড়ার চেষ্টা করবা। আশা করি এগুলো পড়লে কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। আর যেগুলো বেশি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়বা। তো পড়তে থাকো, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো। আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।